এটার কনফার্মেশন তো আমি দিতে পারবো না। তোদের কর্মকর্তা আপনার মালিককে রুমের মধ্যে আটকে রেখেছে, অনিয়মগুলো আমাদের চোখেই বেশি পড়বে। তা এখন আমি যেহেতু সাইন করেছি, তার মানে আমারও অ্যাপ্রুভাল আছে, মাহবুবুর আঙ্কেলেরও অ্যাপ্রুভাল আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার রেড জোনের রেড জোন থেকে ইয়েলো ওখানে সরানোটা খুব জরুরি ছিল। কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন হয়েছে, আমাদের আরেকজন সিগনেটরি এটা আগেও ক্লিয়ার করেছে, যেই পর্যায়ে আমাদের কাছে আসছে সব ডকুমেন্টেশন এবং ব্যাংকের সাথে যে নেগোসিয়েশনগুলো অলরেডি ডান, ওই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে। কিন্তু মানে এটা রেসপন্সিবিলিটি আমাদেরও যে আমরা ওটা দিয়েছি, বাট তখন আমরা দেখেছি যে রেড জোন থেকে ইয়েলো জোনে উদ্যোগটা আছে। আপনি যেটা ফাইন্যান্সে আছেন, এটা আপনার আমি তো তখন ছিলাম না, মানে এটা খারাপ হয়ে ফাইন্যান্সে আমরা কিন্তু সিগনেটরি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখনও আমার না, 21শে জানুয়ারির আগে। হ্যাঁ হ্যাঁ 21শে জানুয়ারির আগে, 21শে জানুয়ারির আগে যা ডিসিশন হয়েছে ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টও, ওইটার রেসপন্সিবিলিটি আমার না। কারণ যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান নেই কনস্টিটিউশনালি, ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান অটোমেটিক্যালি প্রেসিডেন্ট। আমরা সেক্রেটারি হিসাবে আমাদের কাছে যে সইগুলো করতে হতো, যে অ্যাপ্রুভালগুলো দিতে হতো, ওইটার রেসপন্সিবিলিটি ছিল আমার। তার মানে এইটার কি কোনো বেস আপনি কি দেখেন কিনা যে এটা আমি প্রপারলি দেখে আপনাকে মানে বলতে হবে। একটা মানে আমি যতটুকু জানতাম যে আইসিসির একটা প্রেফারেন্স থাকে যে মাল্টিন্যাশনাল ব্যাংকের আছে তারা একটা যেটা আশেপাশে। তো ওখানে তো ইন্টারেস্ট থাকার কথা, মানে এটা তো নর্মালি একটা চার্জ এই বিষয়টা যেটা বললাম, যেহেতু আমি ছিলাম না, ওই পরে আসার পরে আপনার অলরেডি তো সরিয়ে দিয়েছে, এবং ওইটা একটা ভালো ডিসিশন ছিল। আমি মানে এখানে সবচেয়ে খারাপ হয়েছে বলতে বসে, সো ওইটা একটা ভালোই ছিল। আরও কিছু ভালো কাজ অবশ্যই ছিল, বাট আমাদের মানে এই পরিস্থিতিতে কেন আমরা আসলাম, কোন কোন ধাপে আসলাম, ওই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য আসলে। তো সেটা যদি হয় তাহলে ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে আপনার সম্পৃক্ততা এবং এই ব্যাপারটা যে বারবার বলা হচ্ছে, এইটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি? কারণ ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে আপনি কথা বলতে ওনাকে প্রলুব্ধ করেছেন, উনি বলেছেন এটা টক শোতে, গ্যালারিতেও বলেছেন, ইন্টারভিউতে, মানে আসলে ঘটনাটা কি, এটাকে আসলে কতটুকু বেইজ আছে? আচ্ছা, মানে আমিও তো অনেক কিছু গ্যারান্টি দিতে পারি। আমি যদি এভিডেন্স না দিয়ে কথা করি, আপনার একটা ব্যক্তির সাথে যদি আমার আমি কাজের ক্ষেত্রে যা যা হয়েছে ওইটা করছি, বাট এই ধরনেরই করে কোনো কমেন্ট করাটা ভালো দেখায় না। মানে আমি এটা টোটালি ডিনাই করছি। উনি কী করেছে এটা আমি বলতে পারতাম, আমার আপব্রিঙ্গিং ওটা না, অ্যাপার্ট ফ্রম আমার কাজের ক্ষেত্র। আর ওইটা যেটা বলছে এই আমলে, এটা সবচেয়ে একটা মানুষকে বিতর্কিত করার জন্য এটা ইজিয়েস্ট উপায়, যে আগের মানুষদের সাথে সম্পর্ক ছিল। তো এটা কেন বলেছে আপনারা নিজেদের কাছে প্রশ্ন করে? অ্যান্সারটা যেহেতু বুঝতে পারছি যে আপনার সঙ্গে সম্পৃক্ততা ছিল না বা এরকম, আপনারা যেহেতু শুনেছেন, এটা তো আমার জানা নেই মিটিং হয়েছিল কিনা, অনেক কিছু গুঞ্জন শোনা যায়, বাট এটার কনফার্মেশন তো আমি দিতে পারবো না। এটা আপনাদের জায়গা থেকে আমার মনে হয় আপনারা বের করতে পারবেন চাইলে এটা। আজকে পর্যন্ত এরকম হয় নাই যে তোদের কর্মকর্তা আপনার মালিককে রুমের মধ্যে আটকে রেখেছে। এটা তো আমাদের দেশের ইমেজের জন্য সাংঘাতিক একটা খারাপ জিনিস। তার মানে সহজভাবে আপনি বলতে চাচ্ছেন যে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে আলোচনা, এই আলোচনাটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারভিউ হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটাকে দেওয়া হবে, সবাই উপস্থিত ছিল, আপনি এটা টোটালি ডিনাই করছেন? আমরা উপস্থিত ছিল, জি জি, অ্যাটেন্ডেন্সও থাকবে। সাধারণ মানুষ আসলে মিনিটস শব্দটা বুঝবে না, আপনি যদি একটু ক্লিয়ারিফাই করতেন। মানে একটা মিনিং হলে তো এটা মিনিটস হবে। বোর্ড সেক্রেটারিয়েটে এটার একটা নথি থাকে। হ্যাঁ, ওই একটা লিখিত থাকবে যে কোন কোন এজেন্ডা নিয়ে কথা হয়েছে এবং কোন কোন জিনিস ওই মিটিংয়ে পাস হয়েছে, ওটা দেখার না। আপনি একটা ফ্র্যাঞ্চাইজি তো অলরেডি কনফার্ম করে দিয়েছে, সে অলরেডি টিম গোছাচ্ছে। এরপরে আপনার পেমেন্ট নেগোসিয়েশন সব হওয়ার পরে যখন মিটিংটা হবে, আমরা যদি তখন বলতে পারবো তার প্রোফাইলটা আমাদেরকে দেখানো হবে, এটা মানি না। সামির কাদের চৌধুরী 8 কোটি টাকার যেটা 5 কোটি টাকা অ্যাড করেছে, এটা কি পোস্ট ফ্যাক্টর ছিল? এইটা আমার মনে হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো মিটিংয়ে বা পরবর্তীতে যারা বিপিএল এর দায়িত্ব দিতে যাবে ওইখানে এই তথ্যটা বহুত ভালো হয়। বিপিএল এর ডিটেলসে আমি এই হতে যাব না। একটু ছোট করে অ্যাড করি, অনেকেই বলছেন যে এই যে ঘটনা প্রবাহ হলো, পুরো ব্যাপারটাই আসলে আগামী
যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য নির্বাচনটা আছে সেই নির্বাচন কেন্দ্রিক দুটো মেরু কারণ এবং প্রিভিয়াস সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি অন্য একটা মেরুতে বলয় তৈরি করছিলেন। এটা জানার পরেই অ্যাকচুয়ালি আপনারা আপনাদের মতো করে মানে ওনাকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করে বর্ণাস্থা এনেছেন। এটার সাথে আসলে কোনো সম্পৃক্ততা আছে কি আদৌ? আপনি দেখেন এই যে এই মনে করেন আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, জি। একটা ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি ডিপার্টমেন্টে চেঞ্জেস আসছে, নতুন নতুন ডিসিশন আসছে যেটা আপনি জানেন না, বা বোর্ডে মেজর মেজর ডিসিশন হয়ে যাচ্ছে। যেমন হাতুরা সিংয়ের যখন ডিসিশনটা হয়, আমি তখন দুবাইতে খেলা দেখতে গেছিলাম, ওই উইমেন্স ওয়ার্ল্ড কাপ খেলা ছিল, মনে আছে অবশ্যই, ওই টাইমে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। বাকিদের সাথে পরে কনফার্ম করেছি, অনেকেই বিষয়টা জানতো না। আর খুব মজার ব্যাপার হচ্ছে আপনারা কেউ আমাকে ফোন দেন নেই, সন্ধ্যার সময় আমাকে একজন ফুটবলের একজন জার্নালিস্ট যার সাথে হকির মাধ্যমে আমার পরিচয়, উনি আমাকে ফোন দিয়ে বলবে এটা কী হলো, এত বড় একটা ডিসিশন আপনারা বোর্ড মিটিং ছাড়া নিলেন। আমি একটু অগ্রস্ত হয়ে গেলাম, কী আবার ডিসিশন হতো। হাতুরু সিংয়ের বিদায় করার ইস্যুটা হাতুরা সিংয়ের বিদায় করার বিষয়টা তো ওনার সাথে এক কোণে কথা বলছি, আরেক ফোনে ফেসবুকে নিউজ করছি, তখন হাতুরা সিংয়ের দিনা মানে একটু এম্বারেস ছিলাম যে মিডিয়া রিলিজ চলে গেছে, একটু ফুটবলের জার্নালিস্টও খবরটা জানে, আমরা জানি না। ফিল সিমেন্স ঢাকায়, অবশ্যই আপনি যদি বলে প্রি প্ল্যান পরিকল্পিত কোনো একটা ঘটনা, এটা হচ্ছে পরিকল্পিত ঘটনা। আর নাহলে আপনি নতুন করে যে ফিল সিমেন্সকে নিয়োগ দিবে সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। আমি মনে করি আমি অপারেশনসে যে পরিমাণে ইনভলভ ছিলাম, আই হ্যাভ অল দ্য রাইট টু নো এনি বিগ ডিসিশন অ্যাজ সাচ। এক বোর্ডে যেসব ডিসিশন এসব ডিসিশনের বেশিরভাগই প্রাইমারিলি এবং মাঝামাঝি পর্যায়ে ফারুক ভাই ডিসাইড করেছে, জাস্ট ডিসিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে জানানো হচ্ছে। এই জিনিসটা আপনাদের বোর্ড ডিরেক্টরদের জন্য এম্বারেসিং ছিল, এবং অনেক সময় এমন সময় এসেছে যে ওটা ডিনাই করার আর সময়টা নাই। যেমন ক্রিকেটিং, আমি তখন ডিনাই করলে কাকে দিব, মানে তাকে তো অলরেডি কিছু জিনিস প্রোভাইড করে, তাকে তো মেজরটা 80% তো প্রিপেয়ার করে দিচ্ছে, বাকি 20%টা ব্যাপারটা কি এরকম যে ইফ ইউ গাইজ সে নো দ্য ট্রাভেল উইল বি অনলি ফর ক্রিকেট? রাইট অ্যাবসলিউট। মানে আপনি বিপিএলটা শুরু করতাম কেমন, অনলাইন টিকেটিং যদি আমরা না অ্যালাউ করতাম, কারণ আমরা তো মানে এক্সিস্টিং টিকেটিং যেটা ছিল ওইটা তো অলরেডি আমরা বন্ধ, মানে আমার মানে ওইটা আমরা কন্টিনিউ করবো না, কি সাইডে নতুন কাউকে দিব। তো একদম নতুন কাউকে যখন দিতে হবে একটা প্রসেসে আসতে হবে, বাট মানে একটা কোম্পানি যদি ওই প্রসেসটা জেনে থাকে, মানে কিছু সহযোগিতা পেয়ে থাকে, যে আমি একমাত্র বাকিদের থেকে ধরাছোঁয়ার বাইরে থাকি, উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি আমি বলছি, তারা কাজে খুবই এফিশিয়েন্ট, তারা অনেক ভালো কোম্পানি, তাদের ফিচার্সও ভালো, বাট আমি বলছি আপনার সহযোগিতা করা কাজ পাওয়ার ক্ষেত্রে, যে মানে আমি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব, এটা কম্পিটিশন কেন হবে না, তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম। টেন্ডার করার সময় বোর্ডের ভেতর থেকে তাদেরকে প্রপার বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আপনার মনে হয়? আমার অবশ্যই মনে হয়, এবং এটা যদি আমরা তদন্ত করি, এটা কিছু তথ্য অলরেডি আমি দেখেছি বোর্ড থেকে, যে আপনার পেপারে অ্যাড দেওয়ার আগে যে কম্পিউটার কাছে ডকুমেন্টস দিয়েছে, এই তথ্যটা আমি দেখেছি। তদন্তের সুযোগ যদি থাকে, আপনি এটা কি প্রপার কোনো থার্ড পার্টি দিয়ে ইনভেস্টিগেশন বা গভর্নমেন্ট বডি দিয়ে ইনভেস্টিগেশন করানোর পক্ষে, নাকি বিসিবি ইনভেস্টিগেশন করবে, কোনটা ঠিক মনে হয়? সরকার করবে যে কোনো কিছু, মানে আপনার যদি আপনার মানে এরকম গণমাধ্যমে বিভিন্ন সোর্সে এরকম কথা উঠছিল যে ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি আপনার অসহযোগিতা করছিলাম কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে। যদি সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারে একবারও যে উনি আমার কাছে আমার ডিপার্টমেন্টে কোনো কাগজ চেয়েছে এবং আমি ওটা প্রোভাইড করিবে, হ্যাঁ করবে। অডিট যে তত হয়েছে, যে অডিট ফার্ম যদি বলতে পারে, মানে স্টেটমেন্ট তো সব পাওয়ার পরই অডিটটা ক্লোজ হয়, আর নাহলে অডিট ক্লোজ হবে না। তো ফাইন, তাহলে উনি যে আপনাদের তিনজনের বিরুদ্ধে স্পেশালি অভিযোগটা শুনতে আমরা তিনজন মানে তা আপনি মাওয়ানা এবং ইফতেখার রহমান যে বা আপনারা ষড়যন্ত্র করে তাকে সরিয়েছে, এই অভিযোগটা কি আপনারা তাহলে পুরোপুরি মানে উড়িয়ে দিচ্ছেন? মানে আপনি কি এখন উল্টো অভিযোগ করতে পারেন তার বিরুদ্ধে যে আপনাদেরকে মেলা নিয়ে? অভিযোগ তো না, আমি আমার স্টেটমেন্ট দিলাম
এখন এটা আপনারা ভ্রমণ করবেন কি করবেন না, আপনাদের কাছে লজিক্যাল মনে হলে কি এটা আপনাদের ব্যাপার। না, কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে এই কারণে যে আসলে এটা আপনারা ক্লারিফিকেশন দিচ্ছেন, তার মানে হচ্ছে ব্যাপারটা তো এখানে একটা উত্তর আছে আমার, কারণ তিনজনের নামে স্পেসিফিক্যালি দিচ্ছে বা এটার কারণটা কি হতে পারে, কারণ আমরা খুব প্রসেস ওরিয়েন্টেড প্র্যাকটিসে অভ্যস্ত, তিনজনই কর্পোরেট মানুষ। তিনজনই কর্পোরেট মানুষ, তো অনিয়মগুলো আমাদের চোখেই বেশি পড়বে। আমরা তো বিসিবি আমরা বিসিবিতে এখানে কন্ট্রিবিউট করতে আসছি, আমরা ইলেক্টেড হয়ে আসছি। সো আমাদেরকে যে ডিপার্টমেন্টে দায়িত্বটা দেওয়া হবে, আমরা চেষ্টা করবো প্রসেসটা মেনটেন করতে। এরকম ধুমধাল আপনার ডিসিশন নিয়ে নিলাম, অমুককে ওদিক পাঠিয়ে দাও, তমুককে ওদিক পাঠিয়ে দাও, ও ওকে আমার পছন্দ, ওর বেতনটা 20,000 টাকা বাড়ায় দাও, ইট কান বি লাইক দ্যাট। এটা আপনি হতে পারে না, স্পেশাল কেসে 2-1টা হতে পারে, বাট সবার রাইট আছে ইকুয়াল। প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকজন এমপ্লয়ির সমান অধিকার, এবং যদি আমি একজনের বেতন বাড়াই বা একজনকে আপনার প্রমোশন দেই, বাকিদের ইভ্যালুয়েশনেরও সুযোগটা একসাথে হওয়া উচিত।